সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবিরোধী চক্র নিয়ে সতর্ক করে বলেছেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়। অন্যদিকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ সমমনা 11টি দল। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের দাবি, সরকার গণরায় উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির ধারণা, অধ্যাদেশ নিয়ে মাঠ গরম করে বিরোধী দল সরকারের জনপ্রিয়তা কমাতে চায়। তবে যাচাই বাছাই শেষে এই সংক্রান্ত বিল সংসদে এনে ইতিবাচক বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিরোধ বনাম ঐক্য। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামায়াত ইসলামী, এবং মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনাম। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি। এখনো সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থবিরোধী চক্র। সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি 11 দলের। শনিবার ঢাকায় গণমিছিল। বিরোধী মত দমন করলে চড়া মূল্য দিতে হবে বর্তমান সরকারকেও, হুঁশিয়ারি জামায়াতের। হাম ও উপসর্গে 1 মাসে মৃত্যু ছাড়ালো 200 আক্রান্ত, 20,000-এরও বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলেই হাসপাতাল ছাড়ার পরামর্শ। কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। দ্রুতই চালুর আশা। 2030-এর মধ্যে সোলারে 10,000 মেগাওয়াট উৎপাদন করবে সরকার। এবং ফিলিং স্টেশনে সীমাহীন দুর্ভোগ। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। ফুয়েল পাস অ্যাপে কারিগরি ত্রুটির অভিযোগ। ভারত থেকে আসছে ডিজেল, বন্দরেও খালাস শুরু। দর্শক শুনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বিরোধ বনাম ঐক্য। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। কালকে সরকারের 2 মাস হবে, এবং এই 2 মাসে আমরা দেখলাম যে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াটি নিয়ে সরকারি দল এবং বিরোধী দল একেবারে বিপরীতমুখী অবস্থানে। বিরোধী দল আন্দোলনও শুরু করেছে। প্রথম ধাপের আন্দোলন কর্মসূচি শেষ করে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে 17 এপ্রিল থেকে বা শনিবার থেকে 2 মে পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। সমাধানটা আসলে কোন পথে হবে, রাজপথ নাকি সংসদ? আমরা তো চেয়েছিলাম যে সকল বিতর্ক, রাজনৈতিক যত বিতর্ক আছে সেটি সংসদেই হোক, কিন্তু সংসদে তো হলো না। তাহলে কোন পথে হবে? এর সমাধান রাজপথে হবে না। হবে না এই কারণে, যদিও বিরোধী দল বলছে যারা রাজপথে নামবে করবে, তারাও তো আর অত বোকা না। তারা তো হিসাব নিকাশ করেই নামবে, তাই না? বাংলাদেশের রাজপথ এখন আন্দোলনের জন্য প্রস্তুত না। বাংলাদেশের মানুষও প্রস্তুত না। তাহলে এটা বিরোধী দল করতেছে কেন? তাদের তো কিছু একটা করতে হবে, তারা সেটা করতেছে। তারা যে সরকারের এই পদক্ষেপগুলোকে পছন্দ করছে না সেটা জানান দেওয়ার জন্য করছে। রাজপথে করা মানে তো এই না যে সংসদে চুপ করে আছে, ওখানেও করছে, সংসদের ভিতরেও করছে, বাইরেও করছে। এবং বাংলাদেশের এটা একটা ট্র্যাডিশন যে রাজপথে আন্দোলন করা। তবে এটা নিয়ে ওনারা খুব বেশি মাতামাতি রাজপথে করবে এটা আমি মনে করি না। কারণ এটা করতে গেলে কোনো কাজ তো খুব একটা হবে না, যে এটা ভেতরেই করতে হবে। এবং এটার যে কি ফলাফল হবে সেটা তো আমরা কিছুটা টের পাচ্ছি। যেমন ধরেন, এই যে তারা আন্দোলনের কথা ঘোষণা করছে, বলছে, এতে যে কিছুই কাজ হয়নি তাও কিন্তু আমি মনে করি না। কারণ ওনারা যখন এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল, বাতিল করে দেওয়াতে প্রথম কিন্তু ওনারা বলে নাই যে আমরা খুব শীঘ্রই বিল আকারে আনবো। যখন ওরা আন্দোলন করছে, হইচই করা শুরু করছে, তখন এখন বলতেছে আমরা বিল আকারে আনবো। হয়তো আনবে, আনলেও কি আনবে কে জানে। আমি নিজে বিশেষ করে আপনার যেগুলি বাতিল করা হয়েছে, যেগুলো রহিত করা হয়েছে, বিশেষ করে আপনার মানবাধিকার কমিশন অথবা বিচার বিভাগীয় যেগুলো করা হয়েছে, গুমেরও করা হয়েছে অধ্যাদেশগুলো, আমি সরকারের এই পদক্ষেপে হ্যাপি না। আমার কাছে এটা ভালো লাগে না, এটা তাদের উচিত হয়নি। এবং এটা তাদের হয়তো এখন চাপে পড়ে তারা কী করবে আমি জানি না, কিন্তু তাদের নিয়তটা কিন্তু আমরা টের পেয়ে গেছি।
হুম। এই জিনিসটা ভালো কিন্তু হয় না। সরকার কি চাপ অনুভব করছে? অনুভব না করলে এখন আবার বলে কেন যে আমরা এটা বিল আকারে আনবো? আচ্ছা। তারা প্রথমে যখন এগুলি বাদ দিয়েছে, এগুলি রহিত করেছে, কাজটা ভালো করেনি ভাই। এটা কেউ বলবে না ভালো করছে। সরকার পক্ষের যে সবচেয়ে ব্যাপারে জ্ঞানী তাদের নিয়ে এসে এখানে বসান দেন, আলাপ করি। হুম। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি তো ভাই একটা সাধারণ পাবলিক। আসুক না, বসুক, আলাপ করি আমরা। তাদের কোনো যুক্তি শুনছেন এ পর্যন্ত যে এটা কী কারণে ভালো হয়েছে? কেউ বলছে? না। সরকার পক্ষের একজন জ্ঞানী লোক, মহাজ্ঞানী যারা আছেন, তাদের কেউ বলছেন এই যে বিচারক নিয়োগ অথবা বিচার বিভাগীয় শুধুমাত্র আমি যতটুকু মনে পড়ে গুম অধ্যাদেশ নিয়ে আইনমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টেও গুমের বিচারটা করা যায় এবং গুম অধ্যাদেশে যেভাবে করা হয়েছে এটাতে আরো দীর্ঘমেয়াদী একটা মানে জটিলতার মধ্যে পড়বে, সেই কারণে এটি বাতিল করা হয়েছে। তারপরে এখানে ফেলান, চেঞ্জ করে ফেলান, সংশোধন করলেই তো হয়। এটা তো বিশাল কিছু না। হুম। সংশোধন করেন, আপনার রহিত করতে হবে কেন? মানবাধিকার কমিশন কি করছে বলেন তো আপনি? এখানে যে মানবাধিকার কমিশনে যেটা করছে এটাকে জাস্ট আমি বলবো যে এটা একজন ইয়ার কি করছে মানুষের সঙ্গে। ওনারা প্রথমে এটা বাদ দিয়ে দিল, বলে এটাকে রহিত করা হলো। এখন দেশ তো মানবাধিকার কমিশন ছাড়া থাকতে পারে না, একটা শূন্যতা হবে। অতএব 2009-এরটা আবার চালু করলো। হুম। 2009-এরটা মানে হাসিনারটা। হুম। তাহলে অন্তর্বর্তীকালীন সময়টা ভালো লাগলো না, হাসিনাটা ভালো লাগতেছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো মূল যে পয়েন্ট, অনেকগুলি পার্থক্য আছে। মূল যে পয়েন্টটা হলো, আমি দুটা পার্থক্য বলি। একটা পার্থক্য হলো নতুনটাতে বলা হয়েছে যে একজন চেয়ারম্যান এবং 4 জন কমিশনার সবাই হবে সার্বক্ষণিক। হুম। আর আগেরটাই বলা হয়েছিল চেয়ারম্যান এবং একজন সদস্য হবে সার্বক্ষণিক, বাকিরা হবে স্বেচ্ছাসেবক, মানে ভলান্টিয়ার যারা আসবে। হুম। তার মানে কি আসবে না, ওটা তো কোনো মূল্য হয় না ভাই। এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হলো যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে কোনো তদন্ত আগের বার করতে পারতো না। হুম। যদি আপনি করতে চান, র্যাব একজনকে উঠে নিয়ে গেল, ধরা যাক কথার কথা, এটা তো মানবাধিকার লঙ্ঘিত হলো। সে আবেদন করলো মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন সরকারের কাছে আবেদন করবে যে র্যাব কেন উঠিয়ে নিয়ে গেল, এ ব্যাপারে আমাদের একটু ব্যাখ্যা দেন। সরকার র্যাবকে বলবে তোমরা কেন উঠিয়ে নিয়েছো, একটু ব্যাখ্যা দাও। তারা দয়া করে লিখে একটা ব্যাখ্যা পাঠাবে, সেই ব্যাখ্যা ওনাকে পাঠাবে। অতদিনে মানবাধিকারের কাম সারা। হুম। এটা ছিল আগেরটা। আর পরেরটা কি ছিল যে ওনারা চাইলে তদন্ত করতে পারবে। এবং কেবল তাই না, যদি আদালত থেকে ওরা আদেশ দেয়, আদালত যদি বলে যে গ্রেপ্তার করা যেতে পারে, তাহলে সরকারের পারমিশন লাগবে না গ্রেপ্তার করতে। পরেরটাতে এই বিষয়গুলো আনা হয়েছিল। তো কোনটা ভালো ভাই বলেন আপনি, কোনটা ভালো? এখন এইটা আপনি বন্ধ করবেন, এটাকে আরো সুন্দর করতে হবে। আচ্ছা করেন, কি সুন্দর করবেন বলেন, সেটা বলেন আমাদেরকে। ভাই মানুষ তো আমরা না। হুম। আপনারা ইলেক্টেড হয়ে গেছেন নাকি, আপনারা সব পেয়ে গেছেন, সব কিছু আমাদেরকে গোপন বলেন না। সংসদে গেছেন, আলাপ করেন। আলাপও করবে না, এটা বন্ধ। তাহলে কি হবে? এই সময় আগেরটা চলবে কেন? আপনি বলতেন যে নতুন একটা করব, এই সময় এটা চলুক, আপাতত এটা পাস করলাম, পরে এটা আমরা চেঞ্জ করব। আপনি পাস করলে পরে চেঞ্জ করতে পারবেন না? পারবেন তো। তো আপনি কিন্তু সরকার তো বেটারটাকে বন্ধ করে দেয়া। সরকার তো বলছে যে এই 2 মাসে একটিও বিচার বহির্ভূত হত্যা হয় নাই, একজনকেও গুম করা হয় নাই। মব হয় নাই? সব হয়েছে। মব কি ওটা কি বিচারের অন্তর্ভুক্ত না বিচার বহির্ভূত? না, বিচার বহির্ভূতই। তাহলে ওখানে কারো মানবাধিকার লঙ্ঘিত হয় নাই? এইগুলি ভাই শুনেন, জি। এই সমস্ত খোরা অজুহাত যত দিবে না, তত প্যাচের মধ্যে পড়বে। কথা কম বলতে বলেন ভাই। মিথ্যার পক্ষে, ভুলের পক্ষে, অন্যায়ের পক্ষে বেশি যুক্তি দেওয়া যায় না, দিলেই ধরা খেতে হয়। জি। আতিক ভাই, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীও বারবার বলছেন যে জুলাই সনদ এবং তারা যে ইস্তিহারটা ঘোষণা করেছেন, প্রতিটি বিষয় তারা অক্ষরে অক্ষরে মেনে চলবেন, প্রতিটি দফা পালন করা হবে। তারপরেও আন্দোলনটা কেন, যেটি আজকে বিএনপির একজন নেতা বলছেন যে আপনারা আসলে মাঠ গরম করতে চায়। আর মাসুদ কামাল ভাই বলছিলেন যে রাজপথ এবং দেশের মানুষ এখন আসলে আন্দোলনের জন্য প্রস্তুত না। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, ওনারা যে কথাগুলো বলছেন, এটি সংকটটা কিন্তু সরকার তৈরি করেছে।
একটা সমাধান করা ইস্যু, জুলাই সনদ হলো, তার আইনি ভিত্তি হলো, এবং মানুষ সেখানে গণভোটের 70% তার ম্যান্ডেট দিয়েছে। সরকারের দরকার ছিল সদিচ্ছা থাকলে এগুলো নিয়ে কোনো বিতর্ক তৈরি না করে পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করা। কিন্তু আমরা দেখলাম সরকার যেই কয়টা বিল অনুমোদন করিয়েছেন তার সাথে সংস্কারের কোনো বিষয় সে খুব বেশি নেই। যেই 16-17টা অধ্যাদেশ নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আমরা ঐক্যমতে পৌঁছেছি, সেগুলো কিন্তু সরকার এখন বিল আকারে নিয়ে আসে। তারা ল্যাপস হয়ে গেছে সেটি। এখন পর্যন্ত কি মনে হয় সরকারের সদিচ্ছা বোঝা যায়? আমাদের জুলাই বিপ্লবের পরে জনগণেরই দাবি উঠেছে যে আমরা রাষ্ট্রটাকে মেরামত করতে চাই, সংস্কার করতে চাই। যার জন্যই তো সংস্কার কমিশন হয়েছে, অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলো সেখানে সম্পৃক্ত ছিল এবং তারা ঐক্যমত পোষণ করে স্বাক্ষর সেখানে করেছে। তো যেই জুলাই সনদে আপনি স্বাক্ষর করেছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার যেই জুলাই সনদের ভিত্তিতে জনগণ গণভোটের রায় দিয়েছে সেই গণভোটকে আপনি অশ্রদ্ধা কেন করবেন? দেখুন, যেটি মাসুদ কামাল ভাই বলেছেন যে জনগণ প্রস্তুত না, জনগণকে প্রস্তুত করার দায়িত্ব তো আমাদেরই। এই জন্য তো আমরা এখন কর্মসূচি দিচ্ছি, আমরা সেমিনার করছি, আমরা লিফলেট বিতরণ করছি। আমরা তো দূরেই তো কোনো মানে কঠিন কর্মসূচি দেই নাই যে হরতাল অবরোধ কাল থেকে শুরু হয়ে যাবে। আমাদের দায়িত্ব জনগণের কাছে যাওয়া, জনগণকে বোঝানো যে সরকার এই 51% মানুষের সমর্থন পেয়ে তারা যে উল্টো দিকে হাঁটা শুরু করেছে। জনগণের দাবি ছিল সরকার সঠিক পথে চলবে। আমরা দেখলাম সরকার জনগণের মূল ইস্যুকে আড়াল করার জন্য নানা ওনারা এখন কার্ড খেলতেছেন। এত পরিমাণ কার্ড বাংলাদেশে দেওয়া হবে, এই কার্ড বহন করার জন্য একজন আলাদা কর্মচারী নিয়োগ করতে হবে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। জনগণ চাচ্ছে যে কিভাবে রাজনৈতিক পরিবেশটা সুন্দর হয়, জনগণ চাচ্ছে ক্ষমতা ভারসাম্য, জনগণ চাচ্ছে একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক। ওনারা সেই দিকে বেমালুম ভুলে গিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য নানা ধরনের কাজ করছেন। দেখুন, যেটি আমাদের মাসুদ কামাল ভাই বলেছেন, আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, ওনারা গুম প্রতিরোধ আইনে ব্যাখ্যা দিয়েছেন না পার্লামেন্ট আইনমন্ত্রী। আমরা কি পেলাম? অসত্য তথ্য দিয়ে একটা বিল ওনারা পাশ করিয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। যেখানে গুম প্রতিরোধের তারা বলেছেন যে আমরা এগুলো সব আইনে আছে, যেগুলো আইনে তদন্তনী সরাসরি বলা আছে, সর্বোচ্চ সাজার ব্যাপারে কথা বলা আছে, কিন্তু আইনমন্ত্রী বলেছেন কিছুই নাই, ওনারা নতুন করে করবেন। যেটা আসলে হচ্ছে কি, বাংলাদেশে যারাই যখন ক্ষমতা আসেন, ক্ষমতাটা খুব মিষ্টি মিষ্টি। এই চেয়ারে বসলে কেউ আর স্বাভাবিক থাকতে পারেন না। জি, আপনি এর আগে যেটা বলছিলেন যে জুলাই সনদটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং জুলাই সনদেও সেটি উল্লেখ করা আছে যে যদি এই নোট অফ ডিসেন্টের বিষয়টি কোনো রাজনৈতিক দল তাদের ইস্তেহারে দেয় এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। এবং সাংবিধানিক যে প্রশ্নগুলো ছিল সেখানে বলা হয়েছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে এটি বাস্তবায়ন হবে। তো বিএনপিও তো বলছে যে তাদের সঙ্গে আসলে সে সময় প্রতারণা করা হয়েছিল। তারা যদি এটাতে স্বাক্ষর না করতো বা গণভোটের দিকে না যেত তাহলে নির্বাচনটাই আসলে হতো কিনা সন্দেহ ছিল। আমরা গণভোটে কেন গিয়েছি? আমাদের আস্থার সংকট ছিল। হুম, দেখুন, 90-এর যে স্বৈরাচারের পতন হয়েছে তখন যে 3 জোটের যে রূপরেখা ছিল স্পষ্ট আমাদের সামনে, সেই রূপরেখা সবার আগে কিন্তু ভঙ্গ করেছে বিএনপি। এই যে কেয়ারটেকার সরকার তারা করবেন বলেছে না, এখন যেভাবে ওনারা জুলাই সনদ নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন একই বয়ান তারা তখন দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ওনারা কিন্তু বাধ্য হয়েছেন কেয়ারটেকার সরকারটা মানতে এবং তার বিনিময়ে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা চলে এসেছে। এমনভাবে ওনারা নিয়ে গেছেন কেয়ারটেকার সরকারকে, জনগণ তখন ওদের মুখ ফিরিয়ে নিয়েছেন এবং 96-এ তখন 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পথটা সুগম করেছে। কিন্তু বিএনপির তখন এই ধরনের ধরা বাড়াবাড়িটা দেখুন, একটা দেশের গণভোটটাকে আপনি দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন, দেওয়ার পরে এখন জনগণ জিনিসটাকে নিয়েছে। যেই জনগণ দেশের স্বার্থে আপনার এটাকে তারা সমর্থন করেছে, এখন গণভোট উপরে না বিএনপি একটা দলের নোট অফ ডিসেন্ট উপরে দিতেই পারে। একটা দল তো তার একটা অবস্থান ব্যক্ত করতেই পারে, কিন্তু গণভোট যখন হয়ে যায়, দেখুন আপনি যা নতুনত্ব আনতে চান গণভোটের রায়কে বাদ দিয়ে নতুনত্ব আনা যাবে না। যে আপনাকে আরেকটু দায়িত্ব নিয়ে বলি, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে অক্ষরে অক্ষরে পালন করবেন। এটি কেন বলছেন? কারণ জনগণ ইতিমধ্যে ধারণা তৈরি হয়েছে ওনারা এটি বাস্তবায়ন করবেন না। এখন জনগণকে আবার একটু বোঝানোর জন্য বলছেন। আমি যদি আপনাকে বলি, ওনারা মাঝে মাঝে বলেন যে আমরা 31 বলেন এটি যে আমাদের সব 31 দফাতে আছে,
তো 31 দফার প্রথম যে দফাটা সংবিধান সংস্কার কমিশন গঠন, বলুন তো এই যে সব জায়গায় সংস্কার রিফর্ম কথা বলা আছে, রিফর্ম করার জন্যই তো গণভোটটা হয়েছে। যদি রিফর্ম করার প্রয়োজন না হতো তাহলে আমাদের আর গণভোটের কোনো প্রয়োজন ছিল না। এখন আমি গণভোটটাকে একপাশে রেখে দিলেন, 70% জনগণের মতামতকে একপাশে রেখে আপনার দল যেটা ভালো মনে করবেন সেটাকে 2/3 মেজরিটি দিয়ে পার্লামেন্টে পাস করাবেন, আর তার সুফল জনগণ পাবে, এটি মনে করার কোনো সুযোগ নেই। আমরা বলি ওনারা যেই মতটা ব্যক্ত করেছেন, দেখুন আমি দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা বলি, বিএনপি একমত হয়েছে না, এটি কীভাবে সম্ভব? পার্লামেন্ট সংবিধান সংশোধন করে কি আফার হাউস করা যাবে? অবশ্যই সেখানে সংস্কার করতে হবে। দেখুন আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয় ব্যাপারে নোট অফ ডিসেন্ট দেন নাই, বাদ করলেন কেন? এটা পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ করলেন কেন? মানে যেই জায়গাতে জনগণ সুফল পাবে, যে জায়গাতে সরকারের ক্ষমতা কমবে, যে জায়গাতে ক্ষমতা ভারসাম্য আসবে, যেই মধ্যে দিয়ে সুশাসন কায়েম হবে, ওনারা সেগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছেন। তা আপনি বাস্তব বোঝা যাচ্ছে আপনি উল্টো দিকে হাঁটা শুরু করছেন, আবার বলেন আমি তো সোজা পথে আছি। উল্টো দিকে হেঁটে সোজা পথে আসার অভিনয় করলে এই অভিনয় জনগণ ধরে ফেলে, কারোর জন্য কখনো সুখকর হয় জি না। মাসুদ কামাল ভাই, আসলে কি তাই যে সরকার আসলে উল্টো দিকে হাঁটছে, এবং যেটি আতিক ভাই বলছিলেন যে জনগণের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, এই কারণেই দলের তরফ থেকে অক্ষরে অক্ষরে পালন করার বিষয়গুলো আনা হচ্ছে কিন্তু জনগণের চাপে? দেখেন, আমার কিছু অবজারভেশন আছে এখানে অন্যরকম। হুম। এটা হলো গিয়ে যে জুলাই সনদ যেটা তৈরি করা হয়েছিল, এই জুলাই সনদটা আমার পছন্দ না সব জায়গায়, এটা আমার পুরোটাই কিন্তু পছন্দ না। হুম। এখানে কিছু কিছু জায়গায় আমার আপত্তি আছে, এবং আমার কাছে মনে হয় নাই যে এটা একটা অসাধারণ সনদ তৈরি হয়েছে, এটা আমার কাছে মনে হয় নাই। এবং আমি এটাও মনে করি যে আপনার 2024-এর জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যে চেতনা ছিল, মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল সেইটা, এবং তারপরে যে সংস্কার কমিশনগুলো করেছিল যে সরকারের অধীনে, সেই সরকারের অধীনে সংস্কার কমিশনগুলো, সেটা, এবং সর্বশেষ যে জুলাই সনদটা তৈরি হয়েছে, এই তিনটা কিন্তু সমার্থক না, এটাই মনে করি। কারণ এই সনদটা যারা বানিয়েছে, এই সনদটা যারা তৈরি করেছে, মানে বেশ করে এটা লেখালেখির কাজগুলো যাদের মাথা থেকে এগুলো আসছে, এই সংস্কার কমিশনগুলো, এদের সঙ্গে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, এমনকি সরকার রয়েছিল না। তাহলে মানুষের চেতনাকে এরা ধারণই করা এদের পক্ষে সম্ভব না কখনো। কাজে এটা একটা এনজিও এবং কতিপয় ভাড়াটে মাঝারি মানের বুদ্ধিজীবী, তারা এটা করছে ডক্টর ইউনূসের প্রত্যক্ষ প্রশ্রয় থেকে। এবং এটা এমন একটা পেজগি তারা লাগিয়ে দিয়ে গেছে যে আমাদের এখানে যখন বিদ্যুতের এই ক্রাইসিস, জ্বালানির এই ক্রাইসিসের সময় কোটি কোটি টাকা খরচ করে জাতীয় সংসদে এটা নিয়ে হাউকাউ। কিন্তু আপনি বলছেন যে ভাড়াটে এবং মাঝারি মানের বুদ্ধিজীবীরা এই কাজটা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলো বৃষ্টির মধ্যে ছাতা ধরে তাহলে সিগনেচারটা করলো কেন? রাজনৈতিক দলগুলো এখানে নিজেদের ব্যক্তিত্ব প্রকাশ ঘটাতে পারে নাই, আমি মনে করি তারা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে নাই। যে কারণে আপনি একটা কথা বলি আপনাকে, আমি ওখানে 30টা রাজনৈতিক দল ছিল, এরা সবাই তো এই গণভোটের পক্ষে বলছে, সবাই ইলেকশনের সময় বলছে জনগণকে হ্যাঁ ভোট দেন। আমি গণভোটের যে রেজাল্ট দেওয়া হয়েছে, এই রেজাল্টের প্রতি আমার সন্দেহ আছে। আমি মনে করি এখানে আছে, ক্যারিকেচার আছে। ধরে নিলাম সত্য, হাইপোথেটিক্যালি, তারপরে 30% লোক ভোট দেয় না কেন? সবাই তো বলছে যে রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে, যে রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিচ্ছে, তারা সবাই বলছে আপনারা হা দেন। তারপর 30% হা হলো না কেন? বুঝাম ভাই আমারে। যে লোকটা ভোট দিচ্ছে তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে ভোট দিচ্ছে তো। হ্যাঁ, তা তো অবশ্যই। তো তারা যে পার্টিকে ভোট দিচ্ছে তারা তো সবাই বলছে আপনি হা ভোট দেন, তো হলো না কেন? কাজেই এই সমস্ত কথা বলে লাভ নাই। তারাও এখানে গেছে যে চা বিস্কুট খাইছে, আলোচনা করছে, হয়েছে। ওই সময় এক ধরনের ঝামেলাও ছিল, কেউ মনে করছে বেশি প্রতিবাদ করলে যদি আমার বিরুদ্ধে বলে জুলাই চেতনার বিরোধী সে, এই ভয়ে সে করছে। বাট আলটিমেটলি জুলাই চেতনা নামে যে জিনিসটা, জুলাই সনদ তৈরি করা হয়েছে, এটা আমার কাছে এটা খুব একটা প্রয়োজনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট এবং আমাদের জন্য খুব লাকসই কোনো সনদ, এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। আমি শুরুর থেকে এর বিরুদ্ধে সমালোচনা করে আসছি, আপনাদের এখানে বহুবার বলছি। আমি কখনোই বলি নাই এটা অসাধারণ জিনিস। হ্যাঁ, এর কিছু কিছু জিনিস আমার খুব পছন্দ, যেমন ধরেন যে জিনিসটা নিয়ে নাকি বিএনপির মূল আপত্তি,
বিএনপি যে এটা মূল আপত্তি, সেটা হলো গিয়া যে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নিয়োগ করা, যেটা এটা তো বিএনপির মূল আপত্তি ভাই, বুঝি তো এটা। হুম। আমি তো পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ চাই, আমি পার্সোনালি আমি মনে করি ওইটা ভালো। আর বিএনপি যেটা যাচ্ছে যে নিম্ন কক্ষের আনুপাতিক আর উচ্চ কক্ষ করবে, এটা করা মানে এটা না করাই ভালো, তাহলে বাড়তি খরচ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদটা হয় হয় না। না। না কিছু না এটা। আতিক ভাই, আপনার কাছে কি মনে হয় যে জুলাই চেতনাকে আসলে ধারণ করা হয়েছে? এটি ওনার ব্যক্তিগত মত, এটা বলতেই পারেন। কারণ উনিও তো স্বাভাবিকভাবে একজন সবাই, দেশের হ্যাঁ, নাগরিক, তাই না? নাগরিক বলতেই পারেন, এটা অসুখ। কিন্তু আমরা মনে করি বিকল্পটা কি ছিল, বিকল্প হাজির করুন। যে জুলাই সনদ যে দিকগুলো এসেছে এর বিকল্প হচ্ছে এটা। যে বিকল্প দেওয়া প্রস্তাব দেওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এটাকেই আমাদেরকে সেরা মনে করতে হবে। আমরা সব দল এক জায়গায় আসলাম, বাংলাদেশি সব রাজনীতিবিদরা এক জায়গায় বসেছেন, সুশীল সমাজ বসেছেন, বসে এটাকে আমরা এখন উপযুক্ত মনে করেছি। যতক্ষণ না আপনি বেটারটা দিতে না পারবেন এটাকে গ্রহণ করতে হবে। এবার বিকল্প কী তাহলে বলুন? যদি চেতনা পরিপন্থী হয়ে থাকে তাহলে আসল চেতনার রূপরেখাটা কি হবে? আসুক আমাদের সামনে। আমরা দেখি এখন বহু মানুষ টকশোতে কথা বলেন যে এই জুলাই সনদটা দেশ বিরোধী, মানে বলে ফেলেন। তো দেশের পক্ষে কোনটা বলতে হবে তো। একটা অবস্থান বলে গেলেন যে জুলাই সনদটা এটা জুলাই চেতনাকে ধারণ করে নাই, আরেকটা প্রস্তাব সামনে নিয়ে আসুন, হ্যাঁ দিস ইজ, এটা হচ্ছে আমার জুলাই চেতনা। যতক্ষণ পর্যন্ত না আপনি আরেকটা জনগণের চেতনা না নিয়ে আসতে পারবেন, এবং যদি আপনি মনে করেন জুলাইয়ের পক্ষে না, তাহলে তার মানুষকে না বুঝে ভোট দিয়েছে। 70% মানুষ কি অবুঝ বোকা হয়ে তারা এখানে স্বাক্ষর করেছে? এটা বলা যায়, এটা ন্যারেটিভ দাঁড় করানো যায়। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের আগামী রাজনীতির স্বার্থে, হ্যাঁ, একটা সনদে মানুষ তৈরি করেছে, ভুল হতেই পারে, ভুলটা আপনি কারেকশন করে নেবেন। কিন্তু এটা পছন্দ হয় না, এটা চেতনার পরিপন্থী বলে এটা পুরোটার বিপক্ষে অবস্থান করা, কিন্তু এটি না, দেশের পুরোটার তরুণ সমাজ, যুব বিপক্ষে। সমাজ কখন এটাকে তারা ভালোভাবে নিবে না। আমরা যেটা বলি, দেখুন এটি আমাদের কেন হয়েছে, আমরা সবাই খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ভুলে যাই যে একটা বিপ্লব হয়েছে, এবং বাংলাদেশে যেই পন্থায় বিপ্লব হয়েছে একজন পার্লামেন্ট মেম্বার খুঁজে পাওয়া যায়নি। টোটাল সরকার দেশ ছেড়ে পালিয়েছেন, বিভিন্ন সচিবরা পালিয়েছেন, পুলিশ কর্মকর্তারা পালিয়েছেন। বাংলাদেশে স্বাধীনতা উত্তর এত লম্বা সময়ে এরকম পলিটিক্যাল ক্র্যাকডাউন কখনো হয়েছে যে একটা সরকারকে পুরোটাই চলে যেতে হয়? ওই ভিত্তির উপরে কিন্তু আপনি একটা সরকার এসেছে, জনগণ সংস্কারের দাবি তুলেছে, বিচারের দাবি তুলেছে, একটা ভালো ইলেকশনের দাবি তুলেছে, তো জনগণের দাবি। তো যেই জনগণ রাস্তায় নেমে যে বিপ্লবটাকে উদযাপন করেছে, যেই জনগণ বিপ্লবের পরে তার দেশের প্রধানমন্ত্রীর কিন্তু বাসভবনে ঢুকেছে, সেই তো জনগণই সেই- তো ভোট দিয়ে বিএনপিকে না, ক্ষমতায় এনেছে। সেই জন দিয়েছে, তো সে আবার সনদ, এটা তো আমাদের কোশ্চেন। যেই জনগণ 51% ভোট দিয়ে ওনার ক্ষমতা আনছেন, ক্ষমতাটা খুব ভালো লাগছে, তো সেই জনগণ যে 70% ভোট দিল সেটা মানছেন না কেন? যদি জনগণের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ থেকে থাকে, আপনি 50%-এর প্রতি আপনার খুব রেসপেক্ট, আপনি ক্ষমতা আসছেন, তাহলে 70%কে ইগনোর আপনি কেন করলেন? একই দিনে একই নির্বাচন কমিশন আপনার তফসিল দিল, একই তো। ওই যে বলে না যমজ সন্তান, একটা মানছেন একটা মানছেন না কেন? জি। আপনি পারবেন? গণভোটকে কি বিচ্ছিন্ন করা যাবে নির্বাচন থেকে? যদি একই অভিন্ন হয়ে থাকে, তাহলে একটা একই অভিন্ন সত্তাকে আলাদা করে দিয়ে একটাকে আপনি জায়েজ, খুব মজা, আর একটাকে না জায়েজ বলে আপনি দূরে ঠেলে দিবেন, যুক্তি দিবেন, নানা ধরনের আপনি মানে কোশ্চেন রেজ করবেন। এটি কিন্তু রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ কিন্তু বহন আপনারাও করে তো না। রাজনৈতিক মাঠে আপনারাও তো বলছেন যে ভোটটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা তো হয়েছেই, এবং আমরা তো তাহলে গণভোটটা, আমরা তো এখন শুনেন এই প্রশ্নটা আসে তো। শুনেন গণভোট আপনারা তো আমাদের, বলতেছেন যে মানে আমি তো মনে করি 70% ভোট মানে হচ্ছে ভোট ঠিক হয়েছে, 90% তখন ভোট সন্দেহ আসছে, সম্মত ভোট দেয়নি। ভোটের যে ফলাফলটা গণভোটের, এই গণভোটের ফলাফলটা প্রমাণ করে এখানে কোনো কারচুপি হয়নি। হয়েছে কোথায় জানুন? ওই যে এই বাংলাদেশে এখন সংকটটা কেন হয়েছে? সংকটটা হয়েছে বিএনপি 2/3 মেজরিটি পাওয়াটা। এই বিএনপিকে 2/3 মেজরিটি, এটা তো আর না বিএনপির দোষ আমি না। বলি ওই জায়গায় বলছি, এই মেজরিটি পাওয়ার জন্যই কিন্তু ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। ধরতে পারবেন না, নানা ধরনের প্রচারণা চালানো হয়েছে। আমরা দেখলাম যেটা, এটা আমি তো সব জায়গায় বলি এবং দায়িত্ব নিয়ে এখনও বলছি, ডক্টর খলিল সাহেবকে, এটা ওনারা প্রতিমন্ত্রী পার্লামেন্টে বলেছেন না যে খলিল সাহেবের লন্ডনে গিয়ে কী করেছেন, চাবি তুলে দিয়ে এসেছেন। ডক্টর খলিল সাহেবের সরাসরি দলীয় কোনো পদে না থাকা সত্ত্বেও, উনি সম্ভবত বিএনপির কোনো সদস্য কিন্তু না, না। তো একজন বিএনপির কোনো দলীয় কোনো সমর্থক তিনি হন নাই, না হওয়ার পরও যাকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, এখানে হলো একটা পুরস্কারে বোঝাপড়া হয়ে গেছে।
উনি এমন কিছু করেছেন যেখানে বিএনপির বহু যোগ্য নেতা আছেন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো, সবকে মানে একদিকে রেখে একজন বিএনপি দলীয় পদের না, কেউ এটা- না, এটা তাকে মানে যখন আপনি আতিক ভাই, পররাষ্ট্র মান না, এটি পুরো জনগণের perception। অন্তর্বর্তীকালীন সরকারের না। তো মানে যে কজন উপদেষ্টা আছে তার মধ্যে একজন খলিল সাহেব। না তো খলিল উনি সাহেব একাই এত বড় ইলেকশন বলুন তো, ইঞ্জিনিয়ারিং করে না, ফেললো। শুনেন, খলিল সাহেব ওই যে এই জন্য তো কম পেরেছে, এই জন্য তো মনে করেন যে আমাদের ভোট কম জি, হয়েছে। আপনার কাছে আবার একজন আসবো। যা করেছে এটাই তো ইলেকশনের ফলাফলটাকে আপনার হলো ভারসাম্যহীন করে ফেলেছে। আপনার কাছে আবার আসবো। মাসুদ কামাল ভাই, আরেকটা ইস্যুতে যেতে চেয়েছিলাম, যেহেতু আতিক ভাই একটা বিষয় তুললো যে মেজরিটি পাওয়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। দেখেন, এটা এক একজনের এক একটা হিসাব। হুম। ওনার হিসাব এটা, আবার বিএনপির আরেকটা হিসাব। আমরা তো অনেক ইঞ্জিনিয়ারিং কথা শুনি, হুম শুনি কিন্তু আমরা ঢাকা, যেমন আমি শুনি যে মোহাম্মদপুরে নাকি কি বলে এই ববি আজাদ নাকি জিতে নাই, হুম ওনাকে নাকি ইঞ্জিনিয়ারিং করে জিতানো হয়েছে, শুনি। আবার শুনি যে মানে এখানেও নাকি মির্জা আব্বাস কি ভোট টোট কি কি করছে, শুনি এগুলো। আবার শুনি নাহিদও নাকি হারছে, হুম আবার শুনি ওনাদের আমিরও নাকি হারছেন, শুনি তো এগুলি। হুম তো এখন ওইটা যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে এটাও ইঞ্জিনিয়ারিং, হুম আর এটা না হলে ওটা না, তাও বলবো না আমি। আবার একটা ইঞ্জিনিয়ারিং এটা না হতে পারে, বাট এগুলো আমরা কিন্তু শুনি। হুম এই যে কয়েকটা বললাম, এগুলি নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য খুব একটা হয় না, মানে বুঝাই দেওয়া হয়েছে তুমি সমস্যা নাই, তুমি তোমাকে হারাই দিলাম, তোমার পরে মেয়র বানাই দিলাম। একটু মজার একটা সমস্যা তথ্য নাই। দিয়ে রাখি যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তো শুরু থেকেই, নির্বাচনের পর থেকেই করে আসছে। নির্বাচন ট্রাইব্যুনাল যেটা যেটা অনিয়মের অভিযোগে মামলা করা যায়, সেখানে এখন পর্যন্ত প্রায় 48টার মতো মামলা হয়েছে। তার অধিকাংশই মানে 2 ভাগে মামলা করেছে বিএনপির প্রার্থী। হইতে পারে, আমি ওই লাইনে আমি যাচ্ছিও না। আমার কথা হলো কি, ওনারা যে হারছে, যে ক্ষতি করছে সে করে। হুম। কারণ আমি তো এগুলো কোনো পার্টি না, আমি একটা পার্টি। আমিও মনে করি ইঞ্জিনিয়ারিং হয়েছে। কোথায় হয়েছে? গণভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা আমি মনে করি। আচ্ছা। এখন আপনি বলবেন যে কেন মনে করি? আমি মনে করি এই কারণে, ভাই আমি 91 সাল থেকে ইলেকশন কভার করি, হুম সমস্ত ইলেকশন কিন্তু আমি নিজে কভার করেছি, ফিল্ডে গেছি। আমরা প্রথমে যে কিন্তু জানতে পারতাম কোনটা কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, হুম এটা সব সময় এটা কিন্তু মুড়ি দেখলেই বোঝা যায়। মুখস্থ বলে দেয়। ভাই এই এই যে এই এতগুলি মুড়ি আছে, তো প্রতিটা মুড়িতে 100 করে, তো হয়ে গেল বলে দেয়। এইবারই একমাত্র যেবার নাকি কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলার জন্য পরের দিন পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। হুম। এই একটা সন্দেহ করে আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিং গণভোটে হয়েছে। এখন ওখানে তো কোনো পার্টি নাই, হুম। একজন যাই যে বলবে আমি এই জন্য মামলা করলাম, কিন্তু মামলা করে না, হুম। কাজে যা বলছে বলছে। তারপরে এত হিসাব বিকাশ করে বলছে, তারপরে আমার বলে কি দাঁড়ানো ভুল হয়েছে, ভুল হয়েছে, 10 লাখ ভোট এদিকে সেদিকে হয়ে গেছে। তারপরে তারা মিলাইতে পারছিল না হিসাবগুলো। ইঞ্জিনিয়ারিং হয়েছে গণভোটে, এতে আমার কোনো সন্দেহ নাই। গণভোটে 70% হা ভোট পড়ে নাই ভাই, এটা পড়ে নাই। এই কারণে কি, তাও যদি যাও বা পড়ছে, যে কটাই পড়ছে, ওই যে প্রশ্ন ছিল, ওই প্রশ্ন বুঝা হা ভোট দিছে খুব বেশি হলে 5% লোক, তাও দিছে কিনা সন্দেহ। তাহলে গণভোটের ভবিষ্যৎটা কি? গণভোটের ভবিষ্যৎ কিছু নাই, নাই কেন আমি বলি, এটা তো অতীতই নেই। আচ্ছা। গণভোটে তো অতীত নেই, ভবিষ্যৎ থাকবে কেমন? অতীত নেই এই কারণে যে গণভোট যে আইনটা করছে ওইটাই তো ভুল। গণভোট যে অধ্যাদেশ করছে, রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ করার কোনো এখতিয়ারই নাই, হুম। কোনো এখতিয়ার নাই। যে 93 ধারা বলা হয়, সেই 93 এমন 93 যে 93 এক যেটা বলে, ওই একের পরেই দেখেন লেখা আছে যে তবে শর্ত থাকে যে, অধ্যাদেশ বলতে সে যেটা বলতে শর্ত থাকে যে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবে না যা নাকি সংসদে আইন না হতে পারে। হুম। গণভোট সংসদে আইন করে পাশ করা যাবে না, এটা আইন না, এটা হলো পার্ট অফ কনস্টিটিউশন। এখন রাষ্ট্রপতি যদি পার্ট অফ কনস্টিটিউশনকে যদি অধ্যাদেশ করতে পারে, তাহলে তো অধ্যাদেশ, তো সংবিধান চেঞ্জই করতে পারতো অধ্যাদেশ দিয়ে, পারছে? এটা তো পারবে না সে। কাজে গণভোট ইটসেলফ ইলিগাল। এখন ওই ইলিগাল জিনিসটা নিয়ে কত লোকের সমর্থন করলো, কত লোকের সমর্থন করলো না, এটা ইমম্যাটেরিয়াল। কোশ্চেনটা হলো যে মানে সনদ যেটা আছে, মানে যে সংস্কারগুলির কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো, ভালো সংস্কারগুলো যদি বিএনপি তার একক সংখ্যাগোষ্ঠীতে পাশ করে নেয়, তাহলে আমরা জাতি হিসেবে ভাববো আমরা ভাগ্যবান। আর যদি পাশ করে না নেয়, ভাববো আমরা দুর্ভাগ্যবান, আমাদের কিন্তু দুর্ভাগ্য কিন্তু জাতি। মাসুদ কামাল ভাই, এটাই আপনি ইলিগাল বা যে প্রক্রিয়া না, হয়েছে তাহলে- ইলিগাল তাহলে তো- বলছেন, তাহলে তো বিএনপি তারপরেও সরকার illegal। মানুষ তো এটাতে গণভোট যদি সমর্থন ইলিগাল দিছে। হয় তাহলে তো সরকারটা ইলিগাল, ইলেকশনটা ইলিগাল।
উনি আমাকে ভাই রে, না অনেক কিছু illegal। মাসুদ ভাই আমাকে বলো বলতে যে বলি, গণভোটটা ইলিগাল, ভোটটা এই জন্য হলো লিগাল হয়েছে, উনি আমাকে বুঝাক। একই সরকার তো, তফসিল তো একই নির্বাচন কমিশন দিয়েছে নাকি, একই গভর্নমেন্টের অধীন হয়েছে। যদি গণভোটটা ইলিগাল হয় এই কারণে, উনি বুঝাক তাহলে ইলেকশনটা কিভাবে লিগাল হলো বলুন। এটা উনি বলতে হবে তো যে সংবিধানে কোন ভাই, ধারা মতে, বলতে পারবো, কোন ওটা- আর্টিকেলের মতে, না এটা বলতে হবে, মানুষ তো বুঝলাম সেটা কোন আর্টিকেল মতে প্রেক্ষাপটটা যেটা মাসুদ কামাল ভাই যেটা বললো যে রাষ্ট্রপতি যেভাবে গণভোটের অর্ডারটা জারি করেছেন, এটি আসলে জারি করতে পারেন না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি স্বাভাবিক রাষ্ট্রপতি এটা? আচ্ছা বলুন তো, আমাদের পার্লামেন্টে ভেঙেছে, রাষ্ট্রপতির এখতিয়ার ছিল? কোথায় ছিল প্রধানমন্ত্রী মানে তার অনুমতি নেওয়ার জন্য? অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো কি রাষ্ট্রপতি সংবিধান মেনে করেছে? তার মানে হচ্ছে রাষ্ট্রকে আগের জায়গায় নেওয়ার জন্য আবার সেই ফ্যাসিবাদী কাঠামো, যেই কাঠামো দিয়ে রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে, আবার তার উপরে বেস করে আপনি এখন গণভোটকে অস্বীকার করছেন। আমাকে বলতে হবে হ্যাঁ আমি এখানে আছি, এই 3টা কারণে গণভোটটা অবৈধ হয়ে গেছে, তাহলে আমাকে বলতে হবে এই 3টা কারণে নির্বাচনটা বৈধ হয়েছে। আমরা বলেছি যমজ সন্তান, আপনি একটাকে কোলে তুলে নিলেন, ভালো লাগেছে আপনার, আর আরেকটা একটু অপছন্দ, তাকে দূরে সরে দিলেন, তাহলে জমজ আসছে কোত্থেকে? মানে আপনি যদি গণভোটকে অস্বীকার করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এই ইলেকশনটাকে আপনি স্বীকার করতে পারেন না, কারণ আমাদের পার্লামেন্টে, আমাদের কনস্টিটিউশনে ইলেকশন 2026-এ ছিল না। তাহলে কোথা থেকে আসলো? এটা ঘটনা তো ঘটেছে, পার্লামেন্ট ভেঙেছে, হাসিনা পালিয়ে গেছে, সে হাসিনার পালিয়ে যাওয়া এবং মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে গেছেন। যেই দেশে বুঝতে হবে গণভোটটা কেন হয়েছে। গণভোটটা হয়েছে দীর্ঘ 15 বছরে আমরা দুঃশাসনে ছিলাম, অধিকার আমাদের ছিল না, ছিল অধিকার সেখানে আমরা আয়নাঘর পেয়েছি। এই গণভোটটা তো করে সামনে আয়নাঘর তৈরি না করতে পারে। সম্পর্কটা কি না এই জন্য বুঝলাম না। গণভোটের সম্পর্কটা কি ভাই? এটা হচ্ছে যদি আপনি রাষ্ট্রে কোনো সংস্কার করতে চান, মাসুদ আপনি কিন্তু ভালো সাংবাদিক, আপনি সংস্কার করতে চান, জনগণের অভিপ্রায়টা পাওয়ার সুযোগ হচ্ছে কি, এখন আপনি মূল নিয়ে আপনি কথা বলছেন, আপনি ডালপালা নিয়ে কথা বলছেন। ডালপালা নিয়ে না, মূল হচ্ছে জনগণ চাচ্ছে। ভাই পৃথিবীতে দেখেন তো যে আগে গণভোট হয়, পরে সেটা সংসদে পাস হয়, কোথায় আছে? আচ্ছা বাংলাদেশ হলো আগে সংসদে হবে, আচ্ছা বলুন তো, বাংলাদেশের প্রথম গণভোট কোথায় হয়েছে বলুন তো? তখন সংবিধান স্থগিত ছিল। এই যে আপনি কেন তখন তো সংবিধান স্থগিত ছিল। আমি তখন সংবিধান স্থগিত ছিল তো। বাংলাদেশে এবার ঘটনাটা কেমন ছিল বলুন? এবার সংবিধান এই সরকার তো বারবার বলছে যে আমরা সাংবিধানিক সরকার। এবার কি আমরা 1.5 বছর পেরেছে পুরো সংবিধান মানতে? আপনি কি বলছেন বাদ দেন। না আমি এই সরকার প্রতিবার বলছে আমরা সাংবিধানিক সরকার। আপনি এখন নানা ধরনের কথা বলে, নানা ধরনের আপনি কথা বলেন, এই সরকার কি নিজেদেরকে সাংবিধানিক সরকার বলে নাই? না বলেন, বলছে কিনা বলছে বলেন, এবং জুলাই সনদেও এটা বলে। আচ্ছা এখন আমি যদি বলি, এখন আপনি সেই সরকারের ভোটটাকে মানতেছেন আপনি, ঠিক না? গণভোট কেন মানবেন না আপনি? আচ্ছা এই সরকার নির্বাচন দিয়ে একটা দলকে ক্ষমতা আনতে পারে, আবার সেই সরকার রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট দিয়েছে, আপনি ইলেকশনটাকে মানলেন কেন, গণভোট মানবেন না? ওটা সব মানামানি হয় না। আমি বলি ঘটনা, এই যে এখানে উদাহরণ দিচ্ছি আপনাকে, এই যে এখানে বসে আমি অনেক কথা বললাম, আমার কিছু কথা কিন্তু আপনি সাপোর্ট করছেন, আবার কিছু কথা সাপোর্ট করেন নাই, স্বাভাবিক তো। এখন আমি যদি বলি যারটা সাপোর্ট করছেন সেই লোকই তো বলতেছে, তা করেন, করবেন আপনি, করবেন না আপনি বলবেন কি ভাই যেটা আমার কাছে লজিক্যাল মনে হয় সেটাকে সাপোর্ট করব, আমাদের যেটাকে লজিক্যাল মনে হয় না সাপোর্ট করব না। এখন যদি আমি যদি গণভোটটা না ইউরোসকের সবকিছু আমাকে মানতে হবে তা কেন? আচ্ছা আমি কোশ্চেন করি, এখন যদি গণভোটটা ইলিগাল হয় তাহলে সব দল গণভোট চাইলো কেন বলুন? আপনি এখন বলুন। আমি তো তখন তারা প্রতারণা করেছে, যে গণভোটের পক্ষে কথা বলে জনগণের ভোট নিয়েছে, তো প্রতারক কারা তাহলে বলুন আপনি? আগে থেকে অবস্থান গ্রহণ করতেন, তাহলে কেন কমিশনে বিএনপি বলে গণভোট চাই, তার মানে কি তার মানে হচ্ছে কি যেখানে সব দল, যেখানে সব দল গণভোটের পক্ষে ছিল, যেখানে মানুষ গণভোটকে সমর্থন করেছে, এটাই সবচেয়ে বৈধতা। মানুষ যখন অভিপ্রায় ব্যক্ত করে গণভোটের পক্ষে, এটা তার বড় লিগ্যাল অভিপ্রায়। আপনি যাই বলুন, রাজনৈতিক দল জনগণ করে, সেই জনগণ বলেছে আমরা সংস্কার চাচ্ছি, তার মানে কি জনগণের উপর আমাদের ক্ষমতা হয়ে গেছে? পার্লামেন্ট যদি জনগণের কথা সত্য, ওটাই যদি ঠিক হয়, যদি আপনি বলেন জনগণই চাইছে, তাহলে আপনি এত কিছু আলোচনা করছেন কেন? হয়ে গেছে না, এখন আমাদের কোশ্চেন যে সরকার জনগণ অভিপ্রায় তার বাইরে চলে যাচ্ছে, যেহেতু আমাদের দায়িত্ব রাজপথে আছে, আমরা আমাদের হাতে বুঝাবো যে আপনাদের অভিপ্রায়টাকে সরকার গুরুত্ব দিচ্ছে না, সরকার আবার সেই জায়গায় যাচ্ছে। আতিক ভাই, আমরা যদি ইলিগাল হয়ে থাকে
ইলেকশনটা ইলিগাল, জি। যদি এটাকে আমি ইকুয়াল না মানেন তাহলে বুঝবো যে জি। আপনি তো মানে কোনো গণভোটে প্রশ্ন ওঠে না, দুটো না, দুই কিভাবে জিনিস। হবে? আমি ইলেকশন মানে ক্ষমতা আসলাম, আপনি এটাকে জায়েজ মনে করছেন, আর একই ইলেকশনে গণভোট কেন স্বীকার করলেন? জি, আমরা একেবারে আতিক ভাই, লিগাল ফ্রেমটা আমরা একেবারে শেষের দিকে আসছি। একটা ছোট্ট বিষয় টাচ করতে চাই, যেটি মাসুদ কামাল ভাইকে দিয়ে আরেকটু শুরু করি, যে বিএনপি সরকারকে, এই বিশেষ করে গণভোট তারপরে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের বেশ কয়েকজন নেতা রাজনৈতিক ভাবে সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং সরকারকে ফেলে দেওয়ার কথা বলছেন, যে হাসিনাকে ফেলতে 36 দিন লাগছে, বিএনপিকে 36 ঘন্টাও লাগবে না। এবং বিশেষ করে প্রধানমন্ত্রী সম্পর্কেও অনেক নেতার যে মন্তব্য, মানে তাকে ব্যক্তিগতভাবে আঘাত করে যে ভাষায় কথা বলা হচ্ছে, এইটিকে আপনার কীভাবে দেখেন? শুনেন, এইগুলি বেসিক্যালি রাজনৈতিক বক্তব্য। আমাদের দেশে রাজনৈতিক বক্তব্য সাধারণত দায়িত্বহীন হয়, হুম। এটা হওয়া উচিত না। রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত সবচেয়ে সেন্সিবল, কারণ আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা তো রাজনৈতিক লিডারদের দিকে তাকাই থাকে, হুম। তারা আবল তাবল কথা বলবে, এটা আমাদের পোলাপান থেকে কি শিখবে এখান থেকে? কাজে রাজনৈতিক বক্তব্য সেন্সিবল হওয়া উচিত, শোভন হওয়া উচিত। 36 ঘন্টায় ফেলাই দেবো, হ্যান করবো ত্যান করবো, এগুলি খুবই দায়িত্বহীন কথাবার্তা। তারপরেও ওনারা বলছেন, ওনারা এখন বড় বড় লিডার হয়ে গেছেন, আমরা ওনাদের দিকে তাকাই থাকি। আমরা আশা করি উনি 36 ঘন্টার কাউন্টডাউন কখন থেকে শুরু হবে এর জন্য ওটা আমাদেরকে বলেন, তারপরে আমরা ইয়েতে স্টপ আছে দিয়ে দেখবো মানে 36 ঘন্টা কত ঘন্টায় হয় আসলে। এই সমস্ত পাগলামি যত না করবে তত লোকে তাদের প্রতি শ্রদ্ধা ভরে তাকাবে। পাগলামি করলে লোকে যা ভাবার তাই ভাববে। ভাইরে, আমি একটা কথা বলি ভাই, এত সহজ না, এত সহজ না দুনিয়াটা। 36 বছরে 36 ঘন্টা 36 দিন আন্দোলন করছেন না, কি করছেন, এটা আপনি করছেন নাকি রে ভাই? সারা দেশের মানুষ করছে। আপনি তো যাই মুচু লেগে দিয়েছিলেন যে আন্দোলন থেকে আমি নিজেকে প্রত্যাহার করলাম 6 জনে মিলা। ওই মুচলেখার কারণে আন্দোলন থামানো যায় নাই। ওই আন্দোলন থামানো তখন কারোর পক্ষে সম্ভব ছিল না, কারণ ওই আন্দোলনে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশা সবাই নামছে। আর পেছন থেকে সবাই বলছে, আওয়ামী লীগ বলছে, বিএনপি বলছে, জামাত বলছে, অমুক বলছে, সব পার্টি বলছে এই আন্দোলনের সঙ্গে আমরা নাই। জামাত কোনো বলে না এটা ভাই, জামাতকে তো সবাই বলছে, কেউ বলে নাই যে এই আন্দোলনের সঙ্গে আমি আছি, কেউ বলে নোবডি, শিবির টিবির কেউ বলে নাই, আমরা কেউ আন্দোলনের সঙ্গে মুখে বলে নাই, ছিল সবাই ছিল আন্দোলনের সঙ্গে। নিষিদ্ধ করা হয়েছে, আন্দোলনের সঙ্গে নিষিদ্ধ করে তো একটু শেষ দিকে 3 তারিখে। ওই জন্য করেছে, নিষিদ্ধ করলে তাহলে কি করা যাবে? শুনেন, আন্দোলন এই আন্দোলনের সঙ্গে সবাই ছিল, কেউ স্বীকার করে নাই। আর যে যারা স্বীকার করছিল তাকে তো নিয়ে গেছে, সে তো আবার মানে এক ধমক খেয়ে মুচু লোকে দিছে যে আমি আন্দোলনে নাই। জি। আন্দোলন আমি না কেন থামে না, এই কারণে এই আন্দোলন আসলে কারো একক আন্দোলন ছিল না, সারা দেশের মানুষের আন্দোলন ছিল। জি। আন্দোলন শেষ হয়েছে, হাসিনা পড়ে গেছে, দেশের মানুষ যার যার ঘরে ঢুকে গেছে, এরা কয়ে গেছে হ্যাঁ আমি পারছি, হ্যাঁ আমি রাজা, আমি অতএব আমি বানাবো একটা পার্টি। জি, আমার হাতে একেবারে সময় শেষ, 1.5 মিনিট সময় পাবো। আতিক ভাই, এই যে আজকে আমরা এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে তর্ক করতেছি, মতবিরোধ আছে, এটি কি শত্রুতায় পরিণত হবে কিনা? শত্রুতার সুযোগ নাই, আমরা মনে করি সরকারের সামনে সুযোগ আছে। সরকারেরই দায়িত্ব যাতে আন্দোলনটা রাজপথে না গড়ায়, এবং রাজপথে আন্দোলন গড়ালে কিন্তু সরকারের জন্য কিন্তু কখনো এটা ভালো দিক হবে না। আমরা বিরোধী দল, আমরা সরকার সহযোগিতা করতে চাই। আমরা মনে করি সরকার গণভোট, যে অভিপ্রায় জনগণের, মানুষ যে পরিবর্তন চাচ্ছে, কিন্তু আপনি বলুন আপনি কৃষক কার্ড দিচ্ছেন, যদি জুলাই সনদ না হয় একসময় কৃষকের সন্তান গুলিতে রাস্তায় মারা যাবে। আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, একসময় ওই পরিবার তার সন্তান হারাবে। বাস্তব কথা বলছি, আপনি এই ধরনের অভিনয় না করে আপনি রাজনীতিটাকে সুন্দর করুন, সংস্কারটাকে মানুন, দেখবেন কৃষক কার্ড না হলেও কেউ না খেয়ে থাকবে না, ফ্যামিলি কার্ড না দিলেও কেউ না খেয়ে থাকবে না। কিন্তু আপনি উপরে যে দরদ দেখাচ্ছেন, আমি খুব দরদি নায়ক, দরদি নেতা, আর আরেক দিকে রাজনীতি যে উল্টো দিকে হাঁটা শুরু করেছে, এই দরদ যে কত আক্রমণাত্মক হতে পারে এটি টুডে অর আমরা আগামী দিনে আমরা বোঝার সুযোগ সেখানে পাবো। আমরা বলবো সরকার, আমরা বিরোধী দল সময় দিচ্ছি, এখন আমরা কঠিন প্রোগ্রামে যাইনি, জনগণের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আমরা সেই দিকে হাঁটছি, সেটি আমরা এখনই বলছি না। আমরা মনে করি এখনো সময় সরকারের হাতে সুযোগ আছে। সরকার এই আন্দোলনকে যদি তারা আমলে নেয়, যদি তার সৌভূতির উৎসে কল্যাণ হবে। সরকার মনে করে না যেভাবে নির্লিপ্ত শেখ হাসিনা ছিল না, নির্লিপ্ত আপনি দেখান, এই নির্লিপ্ত যদি দেখান, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, রাজপথ কখনো জনগণকে অপদস্থ করেন, রাজপথে একসময় সমাধান করে দেয়। সময় সেখানে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।